রীতা কিন্তু এবার সময়ের সাথে সাথে রাগী হয়ে যেতে শুরু করে, যেন সেটা বোঝায় যে রীতা ওটা নয়, রীতার মধ্যে অন্য কেউ আছে যেটা করছে। এবার হুজুর কিন্তু প্রচুর ভয় পায় এবং বলে এ কি করে সম্ভব হতে পারে। মানে কালা জাদু যারা করে তো সেরকম মৃতদেহের ব্যক্তি মানে মাথা কেটে খুলি যেগুলো হয় আরকি, সেগুলো চুরি হয়। তো আজ 4-5 বছর পর রীতার মাসির মেয়ে থেকে, সেই ওড়না থেকে এবার সে রীতার পিছনে। কে ছিল এর পিছনে, কেন তারা এলো, এগুলো কি হঠাৎ করে হয়ে গেল? দেখতে দেখতে খাবারের থালাটাকে এইভাবে উল্টে দেয়, ঘর বন্ধ করে ওড়না দিয়ে ঘরের ফ্যানে গিট মেরে পড়তে পড়তে সে, তার মনে হতো সেই সাদা থান পড়ে কেউ যেন তার পাশে এসে দাঁড়িয়েছে, সে যেমনই দেখতে যেত সে নেই, দুটোই এইভাবে ধরে ঝুলছে আর তার মাথাটা এভাবে নিচে দিকে করা আছে। সেই যে ওড়নাটা দিয়ে সে গলায় দড়ি দিতে গেছিল, সেই ওড়নাটার মধ্যেই সেই শয়তানকে কিন্তু ক্যাদ করে, মানে বন্ধ করে, ঠিক আছে, এবং বলে ওড়নাটার মধ্যে ক্যাদ করে এবং ওড়নাটা বলে যে এই ওড়নাটা কোনো কারণ ছাড়া গাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, রীতার বাবা গাড়ি চালাচ্ছিল, রীতার বাবা জিনিসটাই কিন্তু ভাবলো কোনো হয়তো প্রবলেম হলো বলে সে ভাবে আমি নেমে গিয়ে দেখবো। সে কিন্তু 2-3 বার গাড়ি দিতে স্টার্ট দেওয়ার চেষ্টা করে, গাড়ি কিন্তু স্টার্ট হয়নি। সে নামার চেষ্টা করে, গাড়ির লক খোলা আছে, সব, কোনো লক বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই, লক খোলা আছে। গাড়ি খোলার চেষ্টা করছে, গাড়ি কিন্তু আর খুলছে না, কোনো মতে গাড়ি খুলতে পারছে না। মনে হচ্ছে গাড়ির লকটা খুলেও যাচ্ছে কিন্তু গেটটা বাইরের দিকে যে ঠেলে বেরোবে সেই শক্তিটা কিন্তু গেট হচ্ছে না, মনে হচ্ছে কোনো একটা কিছু সেই গেটটাকে চেপে ধরে আছে, মানে গেটটা আর খুলতে পারছে না। লক খোলা আছে গাড়ির, মানে খুলেও গেছে, ঠেলতে আর পারছে না গেট, সেই গেট থেকে আর বেরোনো যাচ্ছে না। হঠাৎ করে কি হলো, মনে হলো গাড়ির উপর কিছু একটা ধুম করে এসে পড়লো, ঠিক আছে, মানে হয় না কোনো কিছু ভারী জিনিস যদি গাড়ির উপর পড়ে, একদম গাড়ির উপর পড়লো, মনে হলো কেউ এসে বসলো গাড়ির উপর। তারা কিন্তু এটা ফিল করতে পারছে, তারা তখন সেই মুহূর্তে বলে রীতা, চুমকি সবাই মিলে কিন্তু আইতাল কুরসি, নানা ধরনের সূরা, দুয়া দরুদ পাঠ করতে শুরু করে, ঠিক আছে, ভয়ে তারা একটা স্বাভাবিক ভয়ের সৃষ্টি হবে। তার বাবা কিন্তু সে সময় নিজেকে, মানে রীতার আব্বু, সে কিন্তু নিজেকে একটু হলেও কন্ট্রোলে রাখার চেষ্টা করে। সে কিন্তু তাও গেটটা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু গেট কিন্তু সে খুলতে পারে না, দরজা কিন্তু তার খোলে না। গাড়ি পুরো একদম নড়াতে, মনে হচ্ছে উপর থেকেও গাড়িটা নড়াচ্ছে, এইরকম একটা আতঙ্ক সৃষ্টি। এইরকম অবস্থায় তার আব্বু, রীতার আব্বু কিন্তু তার মামাকে ফোন করে, বলে যে এইরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা ফেসেছি এবং আমাদের উপর কিন্তু সে হামলা করছে। রীতার মামা তখনই, রীতা চুমকি তাদের মামা তখনই সেই হুজুরকে নিয়ে এসে সঙ্গে সঙ্গে আর একটা গাড়িতে চলে আসে, যেহেতু তারা খুব দূরে এসে পৌঁছায়নি, জাস্ট 1.5-2 কিলোমিটারই এসেছিল, তারা 2-5 মিনিটের মধ্যে চলে আসে এবং দেখতে পায় যে ততক্ষণে কিন্তু যখন তারা আসছে তখন কিন্তু এবার জিনিসগুলো সব বন্ধ হয়ে গেল, কিন্তু দরজা কিন্তু তারা তখনও খুলতে পারছে না, গাড়ির দরজা কিন্তু তখনও কোনো মতেই খুলছে না। তো কি হয়, রীতার মামা গাড়িটা, সে যে গাড়িতে এসেছিল সে গাড়ির সঙ্গে বাঁধে এবং বেঁধে তাদেরকে বাড়ি অবধি ছেড়ে আসে। বাড়িতে যখন তারা পৌঁছায়, হুজুর ছিলই, তখন তারা গেট খোলে, দরজাটা খুলে দেখে গাড়ি খুলে যায়, কোনো কিছুই নাই, নর্মাল সব কিছু, বেরিয়ে গেল, হয়ে গেল। তারপরে কি হলো, হুজুর নিজে উপস্থিত থেকে ওখানে সেই যে ওড়নাটা, সেই ওড়নাটা পোতার ব্যবস্থা করলো। তারা কিন্তু গিয়ে সেই রাত্রেই, এটা কিন্তু সন্ধ্যাবেলায় হয়েছিল, সন্ধ্যাবেলায় তারা তাকে নিয়েছিল, সেই রাত্রেই কিন্তু পুঁতে দেওয়া হলো। পুঁতে দেওয়ার পরে সব কিছু কিন্তু নর্মাল হতে শুরু করে, কি তাদের বাড়িতে অনেকদিন থাকলো, সব কিছু নর্মাল হয়ে গেল, চুমকিও স্বাভাবিক হয়ে গেল এবং রীতা তখন ছোটই, ক্লাস 7-8-এ পড়ে, সব কিছু, রীতাও এই জিনিসটা একটা ফেস করে, যেটা একটা ভয়ানক সময় ছিল তার জন্য। সব কিছু কিন্তু একদম শেষ হয়ে যায় এখানে, ঠিক আছে, সব কিছু বন্ধ হয়ে গেল, সব কিছুই হয়ে গেল। তারপরে চুমকি কিন্তু বাড়ি চলে গেল, চুমকির কিন্তু বিয়ে হয়ে গেল, ধরো তারপরে চুমকির বিয়ে হয়ে গেল, 2-3 বছর পর বিয়ে হয়ে যাওয়ার পর এটা কমপ্লিট, ঠিক আছে। এবার কিন্তু ঘটনা এখানে থেমে থাকতে পারত, এই জিনিসটা কিন্তু কোনোদিনই বাইরে না আসতে পারত, কিন্তু এখানে এবার কিন্তু আমাদের গল্পে যেটা দ্বিতীয় পার্ট তোমাকে বলছি সেটা কিন্তু আসে। এবার কিন্তু এই ঘটনাটি এখানে থেমে থাকে না, সেই শয়তান কিন্তু সেখানেই বাধা থাকে না,
এবার কিন্তু আবার একটা জিনিস শুরু হয়, যেটা কিছুটা আমি তোমাকে এই গল্পের মধ্যে বলবো, এবং পরবর্তীটা কিন্তু আমরা নেক্সট ভিডিওর মধ্যে বা নেক্সট গল্পের মধ্যে আমরা চলে যাব। তো কি হয়, আজ প্রায় এবার কিন্তু রীতার পরিপ্রেক্ষি থেকে ঘটনাটা শুরু হচ্ছে। তো এখন সেই ঘটনা কিন্তু 3 বছর হয়ে গেছে। এখন রীতা কিন্তু ক্লাস 10-এ পড়ে, ঠিক আছে। চুমকির কিন্তু বিয়ে হয়ে গেছে, ঠিক আছে। তো চুমকির বিয়ে হয়েছে, চুমকির যেখানে বাড়ি সেই গ্রামেই একটা ছেলের সঙ্গে চুমকির বিয়ে হয়ে গেছে। চুমকি কিন্তু নর্মালি সুখের সংসারে আছে, আর চুমকির সঙ্গে এই সমস্ত কোনো কিছু আর ঘটে না। এখন ক্লাস 10-এ কিন্তু পড়ছে রীতা। একই সিচুয়েশন, একই রকম সময়। এবার রীতার কিন্তু 1 মাস পর মাধ্যমিক। তো রীতা কিন্তু রাত জেগে পড়াশোনা করতো। তাদের দোতলা কিন্তু বাড়ি, তাদের কিন্তু কাঁচা বাড়ি নয় বা মাটির বাড়ি নয়, তাদের কিন্তু পাকা বাড়ি। দোতলা বাড়ির উপর তলায় কিন্তু তারা ঘুমাতো, এবং নিচে তলায় একটা ঘর কিন্তু ফাঁকা থাকতো। সেই ফাঁকা ঘরটায় কিন্তু রীতা পড়াশোনা করতো, ঠিক আছে। শান্ত পরিবেশে রীতা কিন্তু ওখানে পড়াশোনা করতো। সেম নিয়ম, 11টা 11:30 অব্দি পড়াশোনা করে সে কিন্তু উপরে গিয়ে মা আব্বুর সঙ্গে ঘুমিয়ে যেত। সেরকম একদিন সে পড়াশোনা করছে, আর তার কিন্তু জানলার ওই পাশে কিন্তু সেই পুকুরটাই আছে, যে পুকুরটায় কিন্তু সেই ওড়নাটা পোঁতা আছে, সেই পুকুরটা কিন্তু আছে। রীতা অনেক ছোটতে এই জিনিসগুলো লক্ষ্য করেছে, ক্লাস 7-8-এ। এখন রীতা ক্লাস 10-এ পড়ছে, 6-7-এ লক্ষ্য করেছে। 3-4 বছর হয়ে গেল ঘটনাটা। রীতা কিন্তু সেই জিনিসগুলো আর সেভাবে, স্বাভাবিক ব্যাপার না, এতদিন হয়ে গেছে, তখন আর সেই জিনিসটা কারোরই অতটা আর মাথায় থাকবে না। সে কিন্তু ওসব কিছু আর অত মনে করতো না, সে নিজের পড়াশোনা করছে এরকম। বলছে রীতা বলে এরকমই একদিন সে রাতের বেলায় পড়াশোনা করছে, টেবিলে সে পড়াশোনা করতো। টেবিলে পড়তে পড়তে সে কিন্তু একটু ঘুম ঘুম ভাব পেয়েছে তার। সে কিন্তু টেবিলে জাস্ট মাথা দিয়ে এইভাবে একটু চোখটা বন্ধ করেছে, তো মানে ঘুমায়নি আর কি, জাস্ট ঢুল ঢুল একটু ভাব, ঘুম ঘুম ভাব। তো সে একটু মাথাটা ঠেকিয়ে রেস্ট করছিল। কি হয়, রীতা যখন পড়াশোনা করতো, রীতার আব্বু কিন্তু কখনো কখনো নিচে নেমে আসতো এবং এসে দেখতো যে পড়ছে কিনা বা ঘুমিয়ে গেছে কিনা, ঠিক আছে। যদি ঘুমিয়ে যেত তাকে তুলিয়ে উপরে নিয়ে যেত, ঠিক আছে। এগুলো কিন্তু রীতার আব্বু মানে দেখতে আসতো 1-2 বার করে। তো রীতা সেটা জানতো, স্বাভাবিক ব্যাপার। রীতা কিন্তু সেদিন নর্মাল পড়াশোনা করার সময় দরজাটা বন্ধ করা ছিল, লক করা ছিল একদম পুরোপুরি, মানে যেটা আমরা লক করে রাখি না, পুরো লক করা আছে ভিতর থেকে। তো কি হয়েছে, রীতা কিন্তু এরকম মাথা দিয়ে শুয়ে আছে, রেস্ট করছে। তখনই তার মনে হয় যে কেউ যেন আসছে। সে ভাবে আব্বু আসছে, নর্মাল, যেহেতু আব্বু আসেই টুকটাক, সিঁড়ি দিয়ে বোধহয় আব্বুই নেমে আসছে। তো সে ভাবে ঠিক আছে আসুক। তুই হঠাৎ করে দেখে যে গেটটা কিন্তু খুলে কেউ ভিতরে ঢুকলো। সে বুঝতে পারে, সেটা স্বাভাবিক, সে বুঝতে পারছে। সে তখন একবার ভাবে যে আমি তো গেটটা লাগিয়েছিলাম, তো গেটটা খুলে গেল কি করে। তো ভাবে হয়তো ভালো করে লাগানো হয়নি, আলগা করে লাগানো ছিল, তাই হয়তো আব্বু ঠেলেছে আর খুলে গেছে। সে কিন্তু অতটা ভাবলো না। সে দেখে যে সে যাকে আব্বু ভাবছে সেই এন্টিটিটাই, মানে তার হিসাবে তার আব্বু এসে কিন্তু তার পাশে দাঁড়ালো। সে কিন্তু তখনও চোখ বন্ধ করে জাস্ট রেস্ট করছে। সে ভাবছে তার আব্বু হয়তো কোনো কথা তাকে বলবে, হ্যাঁ, যে কি করছো, পড়ছো কি না, এরকম কোনো কিছু একটা হয়তো বলবে। তখনই সে চোখটা জাস্ট খুলে দেখছে হঠাৎ করে সাদা থান পড়া কিছু একটা এন্টিটি, সেম একই সিচুয়েশন, দাঁড়িয়ে আছে। সে জাস্ট চোখটা ঘুরিয়ে উপরে তোলার চেষ্টা করবে, সে মাথাটা কিন্তু টিকিয়ে আছে টেবিলে, সে এইভাবে উপরে ঘুরিয়ে দেখার চেষ্টা করবে। আর তখনই মনে হলো যে কেউ তার মাথাটাকে চিপে ধরে আছে। সে মাথাটা তুলতে আর পাচ্ছে না, এতদূর অব্দি তার চোখ যাচ্ছে, দেখতে পাচ্ছে সাদা থান পড়ে এতদূর অব্দি। আর এই গলাগুলো দেখতে পাচ্ছে, বলছে অত্যন্ত সাদা, দুধের মতো সাদা। সেই যে একই এন্টিটির কথা চুমকি বলেছিল, সেই একই বৈশিষ্ট্যের এন্টিটি। তার মনে হচ্ছে তার মাথাটা একটু চেপে ধরে আছে, তার মুখটা কিন্তু সে দেখতে পাচ্ছে না, কোনো মতেই সে দেখতে পাচ্ছে না। সে কিন্তু বুঝতে পারছে, তারপর সে কিন্তু বুঝতে পেরে সেটা তার আব্বু কিন্তু কোনো মতেই নয়, সেটা একটা কিছু যেটা কিন্তু তার ক্ষতি করছে। তখনই কিন্তু তার হাত, সেই এন্টিটির হাত সে দেখতে পায়, এসে তার নাক এবং মুখটাকে কিন্তু, মানে যেটা হয় না নিঃশ্বাস বন্ধ করে মেরে দেওয়ার জন্য, সেইভাবে মুখটাকে চেপে। আর সে দেখতে পায় তখন তার হাতটা মানুষের হাত তো সেটা নয়, একদম সাদা হাত, মানে মনে হচ্ছে রক্তহীন হাত, পুরো সাদা, দুধের মতো সাদা, এইরকম হাত একদম এসে তার মুখের উপর পড়লো এবং তার নাক এবং মুখকে চেপে ধরে নিয়েছে। সে পুরো দমে যত তার শক্তি ছিল সেই শক্তি দিয়ে সে ঠেলে এরকম করে নিজেকে সরিয়ে নেয়। যেমন সে সরায়, সে দেখে কিচ্ছু নেই,
হুম। একদম কিচ্ছু নেই, পুরো ঘর ফাঁকা, দরজা লাগানো, দরজা লক করা আছে ভিতর থেকে, মানে কোনো কিছু ভিতর নেই। সে 1 সেকেন্ড আর সেখানে দাঁড়ায় না, ছুটতে ছুটতে সে উপরে চলে যায় হুম। এবং গিয়ে কাউকে কিছু না বলেই, তার মা আব্বু সবাই ঘুমিয়ে গেছিল, হুম। তো সে কাউকে কিছু না বলে তাদের পাশে গিয়ে ঘুমিয়ে পড়ে। সে কোনো মতে মানে কিছু না, সে ওখানেই শুয়ে পড়ে, সারা রাত সে কষ্ট করে কোনো রকম ঘুমায়। তারপর তার কিন্তু এই জিনিসটা হয়ে গেল, ঠিক আছে। সে কিন্তু বুঝতে পারে যে কিছু তো একটা হয়েছে, কিন্তু সে কিন্তু সেটা আর বাড়িতে বলল না সেদিন। হুম। সে মানে সত্যিই বলতে কিন্তু ভয় পেয়েছিল। এবার সে বুঝতে পারে না সেটা তার ভুল দেখেছে বা সে স্বপ্ন দেখেছে, হুম। যে সে যখন মাথায় রেস্ট করছিল তখন সে ঘুমিয়ে গেছিল, দিয়ে স্বপ্নের মধ্যে এটা হয়েছে, সে কিন্তু সেটা বুঝতে পারে না। হুম। তাই জন্য বাড়িতে কিন্তু সে কিছু বলে না। তারপরে সে বলে যে রীতা কিন্তু এবার সময়ের সাথে সাথে রাগী হয়ে যেতে শুরু করে। এবার রীতা কিন্তু প্রচুর খটমেজাজি হয়ে যেতে শুরু করে, প্রচুর রাগ হয়, প্রচুর প্রচুর একটা জেদি হয়ে যায় সে, ঠিক আছে। সে এতটাই রাগী হয়ে যায় এবং জেদি হয়ে যায়, তার খাবার খেতে কোনো কিছু একটু অপছন্দ হলে সেই খাবারের থালা ছুঁড়ে ফেলে দিত, বই খাতা ছুঁড়ে ফেলে দিত, কেউ কিছু বললে কাউকে ছুঁড়ে মারার হাতের কাছে কিছু পেলে সেটা ছুঁড়ে মারার চেষ্টা করতো, নিজের মা আব্বু ভাই সবাইকে অপমান করতো, কারোর সঙ্গে ভালোভাবে, মানে একটা পুরো অন্যরকম একটা ক্যারেক্টার রীতার মধ্যে চলে আসে, যেন সেটা বোঝায় যায় যে রীতা ওটা নয়, রীতার মধ্যে অন্য কেউ আছে যে এটা করছে। এটা অন্য ধরনের ক্যারেক্টার রীতার মধ্যে প্রকাশ পায়। সে একদম একটা খুব মানে অস্বাভাবিক আচরণ শুরু করে। তার মা কিন্তু সেটা লক্ষ্য করে, কিন্তু তার মা কোনোভাবেই এটা রিলেট করতে পারেনি সেই যে জিনিসটা 4 বছর আগে হয়েছিল, তার রীতার মাসির মেয়ে চুমকির সঙ্গে, এবং সেই যে ওড়নাটা ওখানে পোতা ছিল সেইটার সঙ্গে যে কোনোভাবে রিলেটেড, সেটা কিন্তু তার মা একেবারে ভেবে পায়নি। তার মা কিন্তু এটা ভাবছে নর্মাল কোনো কিছু, কোনো কারণে পরীক্ষার হয়তো প্রেসারে বা কিছুতে এরকম খটমেজাজি রাগী হয়ে গেছে। তো তার মা কিন্তু অতটা সেভাবে লক্ষ্য করে না। কিন্তু রীতা এখন পুরো আলাদা রকম থাকতে শুরু করে, একা একা থাকতে শুরু করে, অন্ধকারে থাকতে ভালোবাসতো, লাইট অন করতে দিত না, রেগে যেত, একাই গিয়ে নিচে ঘরে বসে থাকতো, কারোর সঙ্গে কথা বলতো না, কেউ কথা বলতে আসলে তাকে অপমান করতো। পরীক্ষার সময় এরকম কিন্তু সে আচরণ শুরু করে। তার মা কিন্তু সেই জিনিসটা অতটাই করলো না, ভাবে যে পরীক্ষার কারণে সেই রকম অ্যাবনর্মাল বিহেভিয়ার করছে। এবার কি হলো, আস্তে আস্তে তার পরীক্ষার দিনগুলো পেরিয়ে গেল। পরীক্ষা কিন্তু কোনোভাবেই রীতার খুব একটা ভালো হয়নি। সে কিন্তু সত্যিই খুব একটা ভালো সেভাবে পরীক্ষার জন্যই করতে পারেনি, কারণ তার সঙ্গে একটা খারাপ সময় কিন্তু গেছে। সে ঠিক আছে, হতেই পারে সেই জিনিসটা। তারপরে পরীক্ষার শেষে তার মা কিন্তু, আমাদের হয় না পরীক্ষা পর আমরা ঘুরতে যাই, কোথাও যাই, তো তার মা কিন্তু রীতাকে নিয়ে এরকম তার মায়ের বাড়ি, মানে রীতার নানির বাড়ি যাই, নর্মাল যেরকম হয়ে থাকে স্বাভাবিক, রীতার ভাই এবং রীতার মা, তারা তিনজনে কিন্তু নানির বাড়ি যায় তাদের, ঠিক আছে। সেখানে গিয়ে কিন্তু সেই যে তোমাকে হুজুরের কথা বলেছিলাম, সেই হুজুর কিন্তু যেহেতু মসজিদের কাছেই বাড়ি, টুকটাক কিন্তু আসতো। আর যেহেতু রীতার মা ওই ওড়নাটা পুকুরে পুঁতে রেখেছিল, তাই রীতার মা যখন যেত তখন কিন্তু সেই হুজুর এসে তাকে জিজ্ঞেস করতো সেই ওড়নার কথা, যে সব ঠিক আছে তো, এটা। কারণ হুজুরের একটা ভয় ছিল যে শয়তানকে সে বদ্ধ করেছিল বা বন্ধ করেছিল, সেই শয়তান যদি কখনো ছাড়া পায় তাহলে কিন্তু সেই হুজুরেরও কিন্তু ক্ষতি করার চেষ্টা করতে সে একবারও ভাববে না। সেই কারণে সে কিন্তু জিজ্ঞেস করতো রীতার মাকে এসে যে সবকিছু ঠিক আছে তো ওখানে, এরকম ভাবে কিন্তু একটা ছিল। সেইবার কিন্তু এরকম একই স্বাভাবিক, রীতা পরীক্ষা দিয়ে এসেছে, যখন এসেছে নানির বাড়ি, এরকম একটা বিকেলবেলায় হুজুর কিন্তু আসরের নামাজ পড়ে এসেছে, এসে জিজ্ঞেস করছে রীতার মায়ের সঙ্গে কথা বলছে ওই সব ব্যাপারে, যে সব কিছু কেমন, সব ভালো আছে তো, বা রীতার পরীক্ষা কেমন হলো, সমস্ত কিছু জিজ্ঞেস করছে, ঠিক আছে, এবং ওনার কথাও জিজ্ঞেস করে। তখনই কি হয়, রীতার মা বলে যে হ্যাঁ সব কিছু ঠিক আছে, অন্য ওখানে সে যেখানে থাকে সেখানেই আছে, কিন্তু একটু দেখুন তো রীতা কিরকম একটু রাগি ব্যবহার করছে, পরীক্ষার কয়েকদিন থেকে কিরকম রেগে যাচ্ছে, পরীক্ষার আগে থেকে হয়তো রাত জেগে পড়াশোনা করছে বলে দেখেন একটু খটমেজাজি হয়ে গেছে, কিছু বললেই রেগে যাচ্ছে, কারোর কথা শুনছে না, খাবারের থালা ছুঁড়ে ফেলে দিচ্ছে, কথাগুলো বলে। হুজুর কিন্তু রীতাকে কাছে ডাকে এবং রীতার হাতটি ধরে, যেটি বুঝতে পারে, হুজুর কিন্তু দেখতে পায় না, হুজুর কিন্তু অন্ধ ছিল, তোমায় বলেছিল। হুজুর যেটি অনুভব করে, হুজুর হাতটি ঝটকার সাথে ছুঁড়ে ফেলে দেয় এবং হুজুর ভয় পায়। এবার হুজুর কিন্তু প্রচুর ভয় পায় এবং বলে এ কি করে সম্ভব হতে পারে। রীতার মাকে তখনই ডাকে এবং জিজ্ঞেস করে এটা কি করে হতে পারে, ওড়না সত্যিই পোতা আছে তো, বলে জিজ্ঞেস করে।
হুজুরকে রীতার মা বলে, হ্যাঁ ওড়না কোথায় আছে, ওড়না কেউ তুলে নিয়ে এখনো অব্দি। তো বলছে তাহলে সেই শয়তান এখন তোমার মেয়েকে ভর করেছে, তোমার মেয়ের পিছনে লেগেছে, তো সে তো তোমার মেয়ের পিছনে তো তাকে সবসময় ভয় দেখাচ্ছে, এবং ভয় না, যেটা চুমকির সাথে সে করেছিল, চুমকিকে ভয় দেখাতো, এ তো তোমার মেয়েকে পুরো ভর করে বসে আছে, মানে তোমার মেয়েকে একদম সে সঙ্গেই থাকছে তার। এই যে তুমি বলছো এই খাবার ছুঁড়ে ফেলে দেয়, এটা তো রীতা করে না, এটা তো অন্য কেউ করছে, এটা তো সে শয়তান। হুজুর কিন্তু এবার প্রচুর ভয় পায়, কারণ সেই যে শয়তানকে সে বন্ধ করে এসেছিল, সেই শয়তান কিন্তু আবার তার সামনে চলে এসেছে। এবং আজ থেকে 4-5 বছর আগে যে শয়তানকে সে বন্ধ করেছিল, আজ 4-5 বছর পর রীতার মাসির মেয়ে থেকে, সেই ওড়না থেকে এবার সে রীতার পিছু নিয়েছে, এবং রীতার থ্রু এবার হুজুর কিন্তু তাকে স্পর্শ করার পর হাত ধরে সে কিন্তু বুঝতে পারলো যে এইরকম কিছু, সেটা সে বিশ্বাস করতে পারে না। সে ওড়না যদি পোতা আছে, তাহলে কি করে হতে পারে যে সেই শয়তান সেই ওড়না পোতা থাকা সত্ত্বেও সেই জিনিসটাকে সে কাটিয়ে, সে কতটা শক্তিশালী, তাহলে সেই জিনিসটাকে সে কাটিয়ে এসে রীতাকে ভর করেছে। তখন হুজুর কিন্তু বুঝতে পারে সেই শয়তানের শক্তি কতখানি, এবং কিন্তু এবার হুজুর স্বাভাবিকভাবে ভয় পায় যে সে কতটা শক্তিশালী একজন এন্টিটি, যে সে এরকমও করতে পারে। তার দোয়া কালাম যেগুলো আছে সেগুলো দিয়ে তাকে বন্ধ করা আছে, তা সত্ত্বেও সে তার বাইরে এসে রীতাকে ভর করেছে। এই যে জিনিসটা তখন ঘটে, এবার কিন্তু হুজুর সেইটাকে আরেকজন হুজুর, যে তার গুরু বলতে পারো, একজন বড় কবিরাজ, তার কাছে কিন্তু নিজে রীতা এবং রীতার মাকে নিয়ে যায়। ঠিক আছে, কারণ হুজুর কিন্তু এবার প্রচুর ভয় পেয়েছে জিনিসটাতে, যে এটা কি করে সম্ভব হতে। সে কিন্তু সেই শয়তানের শক্তি দেখে ভয় পায়। সে কিন্তু আরো বড় একজন হুজুর বা তার গুরু বা তার একজন কবিরাজ, তার কাছে কিন্তু তাকে নিয়ে যায়, যে কিন্তু এসব দিকে একদম দক্ষ বলতে পারো, মানে যার পেশাই কিন্তু এসব। কারো কালো জাদু হলে, কাউকে কিছু হলে, বা কাউকে কোনো জিন ভূত কিছু হলে, সে কিন্তু সেখান থেকে মানুষকে রক্ষা করে। অত্যন্ত শক্তিশালী একজন কবিরাজ, তার কাছে কিন্তু তাকে নিয়ে যাওয়া। সেইবার কিন্তু রীতাকে নিয়ে গিয়ে সেই কবিরাজ রীতাকে দেখে, এবং হুজুর সমস্ত কথা খুলে বলে। সেই 5 বছর আগে, 4 বছর আগের ঘটনাও কিন্তু হুজুর খুলে বলে যে এইরকম হয়েছিল। তখন আমি তাকে বন্ধ করে ওড়নার মধ্যে, সেই বন্ধ করে, সেই ওড়না, যে ওড়নায় চুমকি গলায় দড়ি দিতে গেছিল, সেই ওড়নার মধ্যে বন্ধ করে তাকে পুকুরে পুঁতে দেওয়া হয়। সব কিছু হুজুর কিন্তু খুলে বলে একদম কবিরাজ সমস্ত ঘটনা শোনে, এবং সে বলে হ্যাঁ এই এন্টিটি, এই শয়তান প্রচুর শক্তিশালী, এখনো সে ওড়নাটা পোঁতা আছে বলে সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারেনি, কিন্তু যতটা শক্তি অর্জন করেছে বা যতটা শক্তি তার এখনো আছে, সেই শক্তিতে কিন্তু সে মেয়েকে ভর করেছে। ওড়না কিন্তু এখনো পোঁতা আছেই, ওড়না যদি একবার তোলা হয় তাহলে কিন্তু সবকিছু শেষ করে দেবে সে। কিন্তু ওড়না যেহেতু পোঁতা আছে, তাই সে এখনো কিন্তু আটকে আছে, কিন্তু সে যতটা শক্তি তার আছে, সেই শক্তিতে কিন্তু সে এতটা করতে পারছে। তাই হুজুর বলে এই একে এখনো কিভাবে আটকানো যাবে, ওড়না কিন্তু তুলে কোনো কিছু করা যাবে না, কারণ ওড়না তুললেই সে শেষ করে দেবে সবকিছু। তাহলে সেই মেয়ের হাত থেকে সেই শয়তানকে ছাড়ানোর জন্য সেই কবিরাজ একটি তাবিজ দেয়, এবং বলে সেই তাবিজটি সব সময় তার কাছে রাখতে, মানে কোমরে বেঁধে রাখতে বলে। তো সেই মেয়েটি সেই তাবিজটি কোমরে সবসময় বেঁধে রাখতো, এবং তাকে আরও কিছু গোলাপ জল পড়া, মানে গোলাপ জল কিছু, মানে যেটা হয় না মন্ত্র পড়ে বা পড়ে যেটাকে দেওয়া হয়, গোলাপ জল পড়ে সেটা দিয়েছিল, এবং বলেছিল স্নান করার সময় সে গোলাপ জলটা ইউজ করতে, মানে জলের মধ্যে কিছুটা গোলাপ জল মিশিয়ে স্নান করতে। তো সে কিন্তু নর্মাল সেই সব কিছু করতে থাকে, এবং তাবিজটা সবসময় পড়ে থাকতো, এবং সেই তাবিজটা পড়ে কিন্তু তার কিন্তু এখানে একটু রক্ষা হয়েছিল, আর কিন্তু সেই এন্টিটিটা তার উপর ছিল না, এবং সে স্বাভাবিক হয়ে যায়, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। ঠিক আছে, এটা কিন্তু ক্লাস 10-এর কথা, মাধ্যমিক দেওয়ার পর তার সঙ্গে এটা হয়েছিল, এবং 1-2 মাসের মধ্যে কবিরাজের সেই তাবিজের দেওয়াতে সে কিন্তু স্বাভাবিক হয়ে যায় এবং সুস্থ হয়ে ওঠে, সব কিছু আবার নর্মাল হয়ে যায়। সব কিছু যেমন হয়, সে তারপরে ক্লাস 11-এ ভর্তি হয়, ক্লাস 12-এ ভর্তি হয়, উচ্চ মাধ্যমিক দেয়, তখনও সব কিছু নর্মাল, কোনো অসুবিধা নেই, আর সব কিছু ঠিক হয়ে যায়। সবাই ভাবে যে সব কিছু ঠিক হয়ে গেছে, সেই কবিরাজ সেই এন্টিটিকে রীতার কাছ থেকে দূরে রেখেছে, এবং সেই হুজুরের পোতা ওড়নার কারণে, ওড়নাটা পুঁতে রাখার কারণে সেই সব শয়তান সম্পূর্ণ শক্তি অর্জন করতে পারে না, এবং আর কারোর কোনো ক্ষতি করতে পারছে না। এটাই কিন্তু সবাই ভেবেছে। ঠিক আছে, সব কিছু নর্মাল, সব কিছু ওকে চলছে। তার পরীক্ষা হয়ে গেল,
তার মাধ্যমিক হয়ে গেল, 11 হয়ে গেল, এইচএস হয়ে গেল, উচ্চ মাধ্যমিক হয়ে গেল, তারপরে সে নিটের প্রিপারেশন শুরু করে। নিট মানে আমাদের মেডিকেল পরীক্ষা যেটি, সেই নিটের প্রিপারেশন সে শুরু করে, এবং নিটের প্রিপারেশন শুরু করার পর নিটের প্রিপারেশন নেয় 1 বছর, এবং নিট পরীক্ষা আসে, এবং সে নিট পরীক্ষা দিতে যায়। নিট পরীক্ষা দিতে গিয়ে তুমি একটা জিনিস জানো, যেটা যেহেতু তুমিও নিট পরীক্ষা দিয়েছো, নিট পরীক্ষায় কিন্তু তোমার হাতে একটি ঘড়ি থাকতে পারবে না, তোমার হাতে তোমার পায়ে জুতো থাকবে না, তোমার মাজায় বেল্টও থাকতে দেয় না, এটা তুমি জানো তো। তো নিট পরীক্ষায় কিন্তু সেভাবে চেকিং করা হয়, সেটাও তুমি জানো, মেটাল ডিটেক্টর দিয়ে। তখন যখন তাকে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করা হয়, তার তাবিজটা কিন্তু আওয়াজ করে। সেই নিটে কিন্তু পরীক্ষার ফলে কিন্তু তাকে বলা হয় যে তাবিজটা কিন্তু খুলতে। সে প্রথমত কিন্তু মানা করে যে না, এটা খোলা যাবে না, কিন্তু তাকে কিন্তু খুলতে বলা হয়, জোর করা হয়, না হলে পরীক্ষা দিতে দেওয়া হবে না, এই ভয় করা হয় দেখানো হয়। সে এতদিন ধরে নিটের পড়াশোনা করেছে, প্রিপারেশন নিয়েছে, সে স্বাভাবিকভাবে আর 2-3 বার না ভেবে সে জিনিসটা তাবিজটা খুলে কিন্তু রেখে দেয়, খুলে রেখে নিট পরীক্ষা দেয়। তখন অবধি সব ঠিক আছে, এবং সে নিট পরীক্ষা দেওয়ার পর সে ভাবে যে আমার তো আর কোনো অসুবিধা হয় না, মানে ওই এনটিটির থেকে আমার তো আর কোনো অসুবিধা হয় না বলে সে কিন্তু আর তাবিজটা পড়ে না, এবং বাড়ি চলে আসে, এবং তাবিজটা না পড়ে, তাবিজটা এমনি ব্যাগের মধ্যে রেখে দিয়ে সে কিন্তু নর্মালি বাড়ি চলে আসে। সব কিছু 1-2 দিন কাটে, তারপর যা শুরু হয় সেটা তুমি এবার ভাবলেও তোমার এবার গায়ে কাটা দিবে। কিন্তু সেই গল্পটি আমি আজকে আর এখানে গল্পটি বড় করব না, যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এই পরবর্তী ঘটনাটি আমরা দ্বিতীয় পার্টে তুলে ধরবো, যে আজ সেই ঘটনা ঘটার 3-4 বছর পর এবার যখন সে তাবিজটি খুলল, তখন এবার সেই এনটিটি কি করেছে, সেই শয়তান কিভাবে তার উপর ধাওয়া বলেছে, সেটা এবার তুমি জানতে পারবে, এবং পরবর্তী ভিডিওতে তুমি জানতে পারবে এই যে এনটিটি বা এই শয়তান, সেটি এলো কোথা থেকে, সেটি কোথায় কেন চুমকির কাছে গেল, সেটি চুমকি থেকে রিতার কাছেই কেন এলো। সেই এনটিটির যদি ক্ষমতা ছিল, তাহলে সে তো অন্য কাউকে বিরক্ত করতে পারতো। সে যদি এত শক্তিশালী এনটিটি হয় যে পুকুরের মধ্যে সে ওড়নাটা পুঁতে রাখার পরেও তার অন্য কাউকে ভর করতে পারছে, এত যদি তার শক্তি হয়, তাহলে রিতাই কেন, ঠিক আছে, চুমকি কেন, এই সমস্ত জিনিসের উত্তর তুমি পরবর্তীতে পাবে, যে কে ছিল এসবের পিছনে, সেই এনটিটি কেন এলো চুমকির বাড়িতে, তারপরে এই যে রিতা, তারা কেন চুমকিকে নিয়ে গেল, এগুলো কি, এগুলো সব একটা প্ল্যান করা জিনিস, ঠিক আছে। এর পিছনেও কেউ আছে, যে শয়তানকে দিয়ে, যেটাকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি বা কালা জাদু বলে থাকি, সেই কালা জাদুর মাধ্যমে কিন্তু করাচ্ছে, এবং কে সেটা কিন্তু তুমি পরবর্তী ভিডিওতে জানতে পারবে। এবং এরপরে কি হলো, যে সেই তাবিজ খোলার পর সেই শয়তান যখন ছাড়া পেল, তখন কি করলো, আর এই শয়তান সর্বপ্রথম তাদের পিছনে লাগানো হয়েছিল আজ থেকে প্রায়, এই যে ঘটনা, সে আজ থেকে নয়, সেই যেদিন সে তাবিজটা খুললো, সেই দিনের 8 বছর আগে এই শয়তানকে লাগানো হয়েছিল তাদের পিছনে, এবং 8 বছর আগে চুমকির পিছনে ছিল। চুমকি থেকে তাকে পুঁতে দেওয়া হয়, এবং সেই শয়তানকে 4 বছর শান্ত করে রাখা যায়। 4 বছর পর সেই শয়তান কিন্তু রিতার পিছনে আসে, এবং রিতার পিছন থেকেও যখন তাকে ছাড়ানো হয় কবিরাজের মাধ্যমে, আবার কিন্তু 3 বছর সবকিছু শান্ত থাকে। যেদিন রিতা সেই তাবিজটি খুললো, সেই দিন কিন্তু 8 বছর পর সেই শয়তান এবার কি করলো, সেটা এবার তুমি জানতে পারবে পরের ভিডিওতে। এবং কে ছিল এর পিছনে, কেন তারা এলো, এগুলো কি হঠাৎ করে হয়ে গেল, হঠাৎ করে একটা এনটিটি কখনো ঘরের ছাদের সে চুমকি দেখতে পেলো, এবং হঠাৎ করে সে ভয় পেয়ে গেল। আজ অব্দি সে কোনোদিন দেখেনি, সরল সাধারণ মেয়ে, একটা গিট মারতে জানে না, সেই মেয়ে হঠাৎ করে ছাদের উপর কেন এনটিটি দেখতে পাবে, কোথা থেকে এলো সেই এনটিটি, কোথা থেকে এলো সেই শয়তান, কিছু তো ছিল এর পিছনে। সে সমস্ত কিছু বলা হবে পরবর্তী ভিডিওতে। সত্যি মানে কি বলবো, মানে গল্পটা আমি শুনলাম, মানে অনেকক্ষণ ধরে শুনছি, কিন্তু ভেবে পাচ্ছি না যাক, মানে কারোর সঙ্গে ঘটেছে জিনিসটা, বা এটা রিয়েল লাইফ বেস্ট স্টোরি, একদম এটা রিয়েল লাইফ বেস্ট স্টোরি। এটা একটা বড় কথা, কারণ সাবস্ক্রাইবার ভাইদের যদি এটি মনে হয় যেটি রিয়েল লাইফ নয়, তো এটির লাইভ কল রেকর্ডিং এবং অনেক কিছু প্রমাণ সে কিন্তু আমায় দিয়েছে। কিন্তু একটা বড় কথা কি জানো, সে কিন্তু খুব ভালোভাবে বলেছে তার নাম এবং ঠিকানা কোনোভাবেই যেন ডিসক্লোজ না করা হয়, কারণ এই জিনিসগুলো কিন্তু আজও তার সঙ্গে কোথাও না কোথাও জড়িত হয়ে আছে, এখনো অবধি একটা কিছু আছে, যেগুলি আমি পরবর্তী ভিডিওতে কিন্তু আসবে, ঠিক আছে, যে এগুলো পিছনে কে ছিল সেটিও বলবো, এবং এখন তারা সেখান থেকে কিভাবে
ভালো আছে সেটাও কিন্তু পরবর্তী ভিডিওতে আমি বলবো, পরবর্তী ভিডিও যেগুলো আসবে তার মধ্যে বলবো। সেখানে সে কিন্তু আমাকে খুব ভালোভাবে মানা করেছে তার নাম এবং এই যাতে না নেওয়া হয়, তার কারণ আছে একটা পিছনে। কেন আমি তার নাম এবং ঠিকানাটা এখানে ডিসক্লোজ করছি না, তারও একটা কারণ আছে, ঠিক আছে? সেগুলো সব কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমরা একের পর এক জানতে পারবো যে কী কারণে নিচ্ছি না, ঠিক আছে? এবং এই জিনিসটার পর যেটা হয়, ধরো যে আমরা কিন্তু একটা কল রেকর্ডিং, যেগুলো মেন পার্ট মানে নাম থাকবে না সেরকম জায়গাগুলো আমরা কিন্তু সাবস্ক্রাইবারদের সামনে তুলে ধরবো, তাহলে সাবস্ক্রাইবাররা বুঝতে পারবে যে একটা রিয়েল লাইফ সত্য ঘটনা এটা। সত্যি মানে গল্পটা খুবই রোমাঞ্চকর এবং কি বলো মানে সবসময় রহস্য ঘেরা, মানে এরপরে একটার পর একটা একটার পর একটা। অবশ্যই হয়তো পরে গল্পতে আরো কিছু জানতে পারবো যখন রহস্য উন্মোচন হবে আমাদের, যে এত কিছু কেন হলো, এর পিছনে আসল কারণটা কি। তুমি যে বললে যে একটা কারণ আছে, অবশ্যই হ্যাঁ এর পিছনে একটা কারণ এবং কেউ একজন তো আছে যেটা এটা করছে, এবং তুমি শুনলে একটা সত্যি কথাই যেটা কি যাবে যে প্রথমে চুমকি ওই 4 বছর আগে যখন মাধ্যমিকের সময়, তারপরে আবার রীতা ওই পুকুরে ওই ওড়না, তারপরে আবার ওই শয়তান, তারপরে আবার ওই হুজুরকে দেখালো, ওই হুজুর বুঝতে পারলো। মানে এটা সত্যি কথা বলছি। এবং তুমি যে বলছো ইনফ্যাক্ট এখনো অবধি এই প্রেজেন্ট টাইমে এখনো অবধি সেটা কোথাও না কোথাও জড়িত আছে এখন। হ্যাঁ, তো তারপরে বললো ব্ল্যাক ম্যাজিকের একটা ব্যাপার আছে যে ব্যাপারটা জিনিসটা আছে। কন্ট্রোল করছে। কেন ওখান থেকে ওখানেই গেল, অন্য কোনো জায়গায় কেন গেল না? তো সবকিছু মিলে একটা রহস্য ঘেরা পুরো রহস্য। তো আর যাই হোক, ইব্রাহিম ভাই আরেকটা কথা, আমাদেরকে জানো এই মানাও কেন করা হয়েছে গল্পতে নামগুলো বলতে? বলেছে যে এই যে আমি তোমাকে গল্পটা বলছি বা তোমাকে যে ঘটনাটা আমি বলছি, তুমি বিশ্বাস করো এই ঘটনাটা আমি তোমাকে বলছি সেটাও কেউ শুনছে। আচ্ছা, এরকমও বলেছে সে তোমাকে যে আমি গল্পটা বলছি, এই গল্পটাও কিন্তু কেউ শুনছে যে আমি তোমাকে বলছি। তুমি যদি এই গল্পটার ঘটনার নাম নাও, কোনো গ্যারান্টি নেই যে সে তোমার কোনো ক্ষতি করবে না। আচ্ছা, আচ্ছা। সেই কারণে সে বলেছে তুমি কোনো দরকার নেই তোমার এখানে নাম নেওয়ার। যাই হোক, সে নিজের রিস্ক বা আমাদের রিস্ক নিতে চাইনি, অবশ্যই। তো সে নামটা রিস্ক করতে মানা করেছে। তো আমরাও চাই না আমাদের কোনো ক্ষতি হোক। তো যাই হোক, ঘটনাটা বলাটাই আমাদের উদ্দেশ্য, ক্যারেক্টারটা উল্লেখ করা আমাদের উদ্দেশ্য নয়। তো এরকম ঘটনা সত্যি হাড়হিম করা একদম, কিন্তু এর পরবর্তীতে আমার আরো ইন্টারেস্ট বেড়ে গেলো যে কি হতে পারে। তো যাই হোক, কেমন লাগলো আজকের গল্প অবশ্যই আপনারা জানান কমেন্টে। আর যদি ভিডিওটা লাস্ট অবধি দেখেছেন তবে অবশ্যই পরের পার্টের জন্য অপেক্ষা করুন। পরের পার্ট কিন্তু নিয়ে আসছি আমরা খুব শীঘ্রই। আর ভিডিওতে একটা লাইক করেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং আমাদের সাথে থাকেন, পাশে থাকেন। ফিরছি পরের পর্বতে এর সমাধান নিয়ে। চলুন, দেখা হচ্ছে। ততক্ষণ আসসালামু আলাইকুম।